শুরুতেই আমাদের ডাক্তার সারোয়ার জাহান ভাই বলেছেন যে সব কথাই তো প্রায় আমাকে নিয়েই হলো। আসলেই তো তাই, মানে কথা কথা হয়তো কাউকে নিয়ে হলো, মানে তিনি কে আসলে? তিনি তো কেউ না, কথা একটা বলতে হয় তাই তো বলা। ধরুন একজন রবীন্দ্রনাথের নাম আসলে অনেকবার, এটি আমি আছি উপস্থিত বা এটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুব সহজ একটি ব্যাপার। রবীন্দ্রনাথ নেইও তো অনেক অনেক বছর, লোকে কথা বলে এবং সবচেয়ে বেশি রকম যাকে মানে কি বলি গালি দেয় এবং প্রতিবন্ধকতা তৈরি করে। এবং কয়েকদিন আগে আমি একটি পোস্ট দিয়েছি, দেখেছেন যে বাংলা সাহিত্যে সব দিক থেকে যিনি দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন তিনি, কেন নয় যে তিনি 400 বছরের একটি ঠাকুর পরিবার তার হাতে নিঃশেষ হয়েছে, অর্থাৎ তার নিজের কোন রক্তধারা আর প্রবাহিত হয়নি। এবং তিনি নাই, তাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কমিউনিস্ট সব নিষিদ্ধ করতেছে। অথচ তিনি রাজনৈতিক লোক না, তিনি রাজনীতি করতেন না বলা চলে। কেননা যে গান্ধী তিনি শান্তিনিকেতনও ছিলেন এবং গান্ধীর সঙ্গে কখনোই তার পড়েনি এবং অসহযোগ আন্দোলন বা আমরা তাকে রাজনীতির মধ্যেই নিয়ে আসি। কারণ আমরা জানি যে 60-এর দশকে তিনি এদেশে নিষিদ্ধ ছিলেন। 70-এ আবার পশ্চিমবঙ্গের কমিউনিস্ট মানে বিশেষ করে নকশালপন্থীরা তাকে নিষিদ্ধ এবং তার প্রতিকৃত পড়ালেন। এবং বর্তমানে আপনার মূলত বিজেপি সরকার বিভিন্ন প্রদেশ থেকে রবীন্দ্রনাথের লেখা বাতিল করছেন বই থেকে। এমনকি শান্তিনিকেতনও তার কোনো নিরঙ্কুশ মানে প্রতিষ্ঠান। বাংলাদেশের কথা নাই এটা বলার দরকার হয় না। আবার ঠিক তার পরের দিনই, সম্ভবত গতকাল বা তার আগের দিন হতে পারে, বললাম যে রবীন্দ্রনাথকে আসলে বাতিল করাই দরকার। কেন নয় যে বিষয়টি হলো যে কবি কোনো দেশের নয়। প্রথম বাক্যটি ছিল কবি কোনো দেশের নয়, কবি হলো ভাষার। আসলে ভাষা কেন নয় যে এখন ধরুন ভারতে তো অনেক ভাষা আছে বা সরকারি ভাষাই অনেক, তো সেই ভাষায় এখন একজন গুজরাটে কেন রবীন্দ্রনাথকে পড়তে হবে, এটি একটি প্রশ্ন থাকে। কেন নয় যে এটি তো তাকে অনুবাদের মাধ্যমে পড়তে হবে। অনুবাদের মাধ্যমে তো রবীন্দ্রনাথকে পড়লে তিনি তো অনুদিত কবি বা বাইরের কবি, কবিতাদিত যে আসলে প্রকৃত যে আস্বাদন সেটি তো করা সম্ভব নয়। সুতরাং বিজেপি যদি বাদ দেয় তাহলে সেটি কিছু করার থাকে না। এমনকি খুবই মজার ব্যাপার, ধরুন বাংলা ভাষায় আমরা প্রায় সবাই জানি যে যেহেতু কলকাতা কেন্দ্রিক আধুনিক বাংলা ভাষা সাহিত্য একটু আগে বিকশিত হয়েছে, সেটা আমরা রবীন্দ্রনাথের কথা বলি, মাইকেলের কথা বলি বা নজরুলের কথাও বলি, সবাই হলো মূলত পশ্চিমবঙ্গেরই। মাইকেল যদি এদিকে জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন ওখানে। এবং মানে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে অন্যদিক থেকে পরিতাপে যে এই ভাষা বাংলা যেমন আজকে বাংলা অঞ্চল দুই ভাগে বিভক্ত। তো এক ভাগ হলো, এক ভাগে ওই এক ভাগ ওইদিকে বসবাস করেন, দুই ভাগে এইদিকে বসবাস করেন। এবং পরিতাপের বিষয় বাঙালি মুসলমান হলো দুই ভাগ। তাহলে এটা আরো রবীন্দ্রনাথের জন্য ভয়াবহ ব্যাপার। কিন্তু সুবিধা হলো একটাই, যে এই যে রবীন্দ্রনাথ বা ধরুন আমরা বঙ্কিমের কথা বলি, বঙ্কিম তো বাঙালি মুসলমানরা ভাবে এবং হয়তো সত্য, যারা বিশেষ করে দুর্গেশ নন্দিনী পড়েছেন, রাজসিংহ পড়েছেন, সীতারাম পড়েছেন কিংবা মানে আনন্দমঠ পড়েছেন, তা দেখা যাবে যে মুসলমানদের যথেষ্ট রকম তিনি তার লেখার মধ্যে মানে আপাতভাবে মনে হয় তিনি তাদের বিরোধিতা করেছেন কিংবা একটু নিচু করে দেখেছেন। কিন্তু বিষয়টি হলো খুবই মানে প্যারাডক্সিক্যাল, যেটা হলো
যে আমরা তাকে পড়তে হয় আমাদের, কেননা এবং তিনিও আমাদেরই লেখক। কিভাবে? ভাষা তো হলো এটা প্রবাহমান নদীর মতো। ধরুন যে একটি ভাষা যদি এমন হয় যে একটা মাছ পানির মধ্যে বাস করে এবং তিনি তার পরিচিত পানি বা তার পরিবেশের মধ্যে বাস করে, তো সবাই আমরা আসলে ভাষার সন্তান। ভাষাই আসলে প্রথমে আমাদেরকে একভাবে যোগাযোগের মধ্যে নিয়ে আসে। তেমনি মানে এই বিষয়টি হলো আমাদের একটি দেখার বটে। আমি এই আলোচনা তো সাহিত্যিক আলোচনা কিংবা এক ধরনের তাত্ত্বিক আলোচনা, সেই আলোচনা করার কথা না আজকে, যেহেতু আজ বইয়ের মানে বিশেষ করে মেমোরিয়াল ক্লাব বুকস এর যে উদ্বোধন, বিষয়টি কিন্তু খুব মানে কেমন করে বলি যে অনেকেই হয়তো মনে করছেন যে এইটি মেমোরিয়াল ক্লাব নামে আমার একটি বই আছে, এই জন্য এটার নাম মেমোরিয়াল ক্লাব বুকস হয়েছে। আসলে একটি ভাবুন তো দেখি সবাই, যে আমাদের যখন কোনো একটি সন্তান হয় তখন কি আমরা তার নাম রাখতে পারি? তার নাম রাখার জন্য আমরা কত জায়গায় ডিকশনারি খুঁজি, নামের অভিধান নেই, আরবি খুঁজি বা বিখ্যাত মানুষের নাম খুঁজি, তারপরও দেখা যায় যে একটি সঠিক নাম আসলে আমরা বেছে বের করতে পারি না। অর্থাৎ সঠিক নামটি কি? সঠিক নামটি হলো একটি নাম হয়। ধরুন আমি পাবনা চরগড়গড়িতে জন্মগ্রহণ করেছি, প্রথম পড়তে আসলাম জিসিআই। জিসিআই অনেকেই জানে না জিসিআই কি। জিসিআই আমরা জানি গোপাল চন্দ্র ইনস্টিটিউট। গোপাল চন্দ্রটা আমরা তো কেউ কি জানি যে গোপাল চন্দ্রটা অনেক আগে, আমি 9 মাস পড়েছিলাম এই স্কুলটা, গোপাল চন্দ্রকে জানি না। কিংবা এই যে আমাদের এই রুল ভাই আছেন বাংলা বিভাগের প্রধান, আমি কথা বলার সময় আসলে কোনো মাত্রা রেখে কথা বলি না। ওই যখন রফিকা সুলাইমান কথা বলছিলাম যে মুখ বন্ধ হয়ে যায়নি, বন্ধ হওয়ার কথা, কিন্তু কারা আমাকে ডাকলো, কিভাবে ডাকলো, কি বলতে বলে তা না। যেমন আমাদের রুল ভাই ডেকেছিলেন মূলত ওই তাদের ছাত্রদের কাছে লেখক হওয়ার বলার জন্য। আমি মনে হয় প্রায় 2-3 ঘন্টা কথা বলেছিলাম, 2.5 ঘন্টার কম না। বলতে বলতে বলে ফেললাম যে এই কলেজটার নাম কেন এডওয়ার্ড। কে এডওয়ার্ড কে? আমরা কি এডওয়ার্ডকে চিনি? এডওয়ার্ডকে চিনি, আমরা হার্ডিংস কে আমরা চিনি না। চিনি না কেন? বা তারা কেন এসেছিলেন এদেশে, তারা এদেশে এসেছিলেন কেন তাও আমরা তার নিশ্চয় জানি, যে ব্যবসা করতে এসেছিলেন, শাসন করতে এসেছিলেন। কিন্তু এই জমিটা যে দিয়েছিলেন তার নাম কি? মানে এই কলেজের নামটা তার নামে কেন হলো না? হতে পারে আমি পরে রাধানগর মজুমদার একাডেমিতে পড়েছি, আমরা জানি মজুমদার বা বারিন মজুমদারের কথা হয়তো বা কেউ জানি। আমি বলছি যে এই যে একজন লোক পড়ে যায়, আমরা সেটি নিয়ে কথা বলি, বা রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠলো, কিংবা এখানে অনেক কথা বলা হলো মজিদ মাহমুদ, কিন্তু মজিদ মাহমুদকে সে একজনকে সাক্ষী গোপাল রেখে কথা বলতে হয়। তাহলে সেই সাক্ষী গোপালটি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বা এটা একটা মেটাফর, এটা একটা প্রতীক আকারেই বলা চলে। আমরা তাকে নিয়ে কথা বলি, অর্থাৎ আমরা একটি সময়ে বসবাস করি, সেই সময়ের মধ্যে দিয়ে চলি। এই মেমোরিয়াল ক্লাব নামটিও অনেকবার কেউ জানে না এটার নাম কি হচ্ছে। এটার নাম, এটা এখানে ব্যানার টানানো ছিল, নিশ্চিত হয়ে গেছে এটার নাম হলো চরনিকেতন বইঘর। ধরুন এই ব্যানারটা কিন্তু ছিল, অনেকেই দেখেছেন, চরনিকেতন বইঘর। আমি যখন এই গত জুলাই মাসের 12 তারিখে সিঙ্গাপুরে আমার একটি বইয়ের এই মেমোরিয়াল ক্লাব বই প্রকাশনা উৎসব হলো, তো সেখানে ওইটার নাম ছিল ওইটা ছিল হলো বুকবারে ওখানে সিঙ্গাপুরে গিয়েছিলাম। তখন আমি এই নামটাই দিব। তো আমাদের একজন বন্ধু, তার বই বেরিয়েছে পেঙ্গুইন থেকে, তিনি থাকেন কানাডায়, তিনি বললেন যে একটা ইংরেজি নাম দিয়ে, ইংরেজি নাম দিলে বাইরে এটা বুঝতে সুবিধা হয়। আমরা এটি দিলাম হলো বুকভিল, বুকবে, নানা রকম নামে এটা নিশ্চিত হয়ে তো শেষ পর্যন্ত আসলো যে না, এটা চরনিকেতন বইঘরই হোক। যেহেতু লাইব্রেরির কথা নতুন করে বলা হচ্ছে, এটা 40 বছর আগেও যে একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে সেটার সঙ্গে একটি যুক্ত করার জন্য। এবং এখানে এসে
মানে এই নামটি হওয়ার ক্ষেত্রে অনেকেরই হয়তো ভেতরে ভেতরে অবদান আছে। হয়তো আমাদের বাতেন দায়ন ভাই আছে, দায়ন ভাইকে আমি অনেকবার বাতেন ভাই বলি গোপনীয় ভাবে, যে তিনি এটা তো দায়ন ভাই কোনো একটা সময় রাস্তায় চলার সময় কি যেন বললেন, আমার মাথা উনিও জানেন উনি কি বলেছিলেন, এইটার নাম দিতে বলেছিলেন তা না, বললেন কিছু একটা বলেছিলেন, একটা রিয়াকশন রয়ে গেছে ভেতরে ভেতরে। তো এসে এই আমি আসছি 3 দিন আগে বা 4 দিন আগে, খেয়াল করেন। তো এখন এই নাম এটার ব্যানার হয়ে গিয়েছে, এইটার নাম সব আমরা সিদ্ধান্ত, কোনো কাজ করলেই আমি সবার সঙ্গে আলাপ করি, আলাপের মধ্যে সিদ্ধান্ত হয়েছে এখন এটা পরিবর্তন করতে হবে, তাহলে কাউকে জানানো যাবে না। তো গোপনে একজনকে ডেকে বললাম যে এইটির নাম দাও এইটা, কারণ ওই তার আমার ভালো লাগছে না, তাহলে নাম দিক। এই নামটি তখন ওই একা একা কেউ ই করলেন, তারপর এটা লাগিয়ে দিয়েছেন। তাহলে এখন বুঝুন তার সঙ্গে বুকস লাগানো হলো, যেহেতু এটি মেমোরিয়াল ক্লাব বা নয় শুধু, এটা একটা বইয়ের দোকান, এটা বুকস ভিল হতে পারতো, মেমোরিয়াল ক্লাব বা বুক ভিলা, যা কিছু একটা হতে পারতো। তাহলে একটি মানে আমি যে কারণে কথাটি বলছি, যেটিকে মেমোরিয়াল ক্লাব বলা হচ্ছে সেটাই শুধু এই বইটির এইটির কোনো উদ্দেশ্য না। অর্থাৎ আমরা যদি এটা ভাবি যে মজিদ মাহমুদের খুব, যেমন এই আজকে আমি জানি না যে এই বইটি 50 ভাগ কবে পাওয়া যাচ্ছে, আমি তো বলতে চাই যে এই বইটি বিনা পয়সাই দেওয়া হোক, মানে কোনো পয়সা না নিয়ে তিনি ওই বইটি টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন। কথা শুনুন, আমি যারা এই বইটা চালাচ্ছেন, আমি এটা চালাচ্ছি না, বা ধরুন একটা আমি এটা বলছি যে সেটা টাকা দিয়ে কিনে নিয়ে যাবে অর্ধেক দামে, কিন্তু তিনি সত্যি সত্যিই পড়েছেন, পড়ে এটার একটা কাহিনী বলবেন এবং তিনি ওই টাকা পরিমাণ আরেকটা এই বইটা দিয়ে বা নিয়ে যায় আরেকটা বই নিয়ে যাবেন। তার মানে এই যে একটি উপন্যাস একজন লোক লিখেছেন, ধরুন এই উপন্যাসটি ছোট, কোনো এমন কিছুই না, এখানে গল্পকার আমাদের মানে আক্তার জামান ভাই আছেন, অনেকেই আপনার গল্প লেখেন, তা আমি এত লেখা লিখি, এইটি লিখেছে 22 বছর ধরে। 22 বছর ধরে কি আমি এটা লিখেছি, কেন 22 বছর ধরে একটি গল্প থাকলো, আবার এইটি কি এতই সহজে পড়া যাচ্ছে, তাও তো না। যেমন আমাদের বন্ধু বলছেন যে এই যে আমরা আপনারা সবাই সময়কে, এই সময়ের একটি মূল্য আছে, সময়কে এনে আপনারা সময়ের একটি অর্থমূল্য আছে। যেমন আমাদের এই যে হাই ভাই আসছেন, আমাদের মামুন আসছে সাথিয়া থেকে, তো এটা তো এখানে নয় যে এখান সাথিয়া থেকে আসছেন, তাহলে বিষয়টি এই যে, তাহলে এই লেখার উদ্দেশ্য কি ছিল? 22 বছর ধরে কোন একটি গল্প থাকে, কোন গল্পকারের কাছে থাকার কথা না, কারণ গল্পের প্রেক্ষাপট বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কাছে কোনো প্রেক্ষাপট বন্ধ হয়ে যায় না, আমার কাছে কোনো নতুন গল্পও নাই, আমার কাছে কোনো নতুন যাত্রাও নাই। আপনারা এখানে একটি বইয়ের দোকান দেখলেন, আমরা বললাম আসলে কি এটি একটি বইয়ের দোকান, যা এখন হলো এই জায়গায় আসতে আমাকে 60 বছর লেগেছে, এবং 40 বা 50 বছর তো সরাসরি লেগেছে। আমি এই আমাদের রোববার যে মানে আপনার এটা দেখালাম কেন, কয়েকদিন আগে পর এই ডকুমেন্টারি করার জন্য বিটিভি আমার কাছে অনেক তথ্য চাচ্ছিলেন, আমার বাসায় করেছেন। তথ্যের মধ্যে একটি হলো যে বাবা মার ছবি, তারপরে পুরোনো দিনের ছবি। তো এই ছবির মধ্যে একটি ছবি পাওয়া গেল, ছবিটি হলো, আমি পোস্ট দিয়েছি, যারা আমার সঙ্গে আছেন তারা দেখবেন, 1996 সাল বদ্দে আলী মিয়ার 80তম জন্মদিন পালন হচ্ছে। আমার এক পাশে আছেন, মাঝখানে আছেন বাংলা দেশের খুবই বিখ্যাত একজন নজরুল গবেষক, তিনি মারা গেছেন অনেক আগে, মানে 40 বছর তো অনেকটা সময়। একজন লেখক কোন 40 বছর পায় না, বেশিরভাগই লেখকই জন্মের 40 বছরের মধ্যে মারা যান। ধরুন একজন লেখক মারা গেছেন হলো 36 বছর বা 40 বছর, কম নাম কাফকা। তো যারা নোবেল পেয়েছেন তার 36 জন বলেছেন সরাসরি যে আমি ওরা কাফকার কাছে ঋণী গল্পের জন্য। তো তিনি মারা গেছেন, নোবেল পান নাই, অথবা ধরেন যারা বলেনি তাদের কাছেও ঋণী। আমি বলছি এই 40 বছর আগে একজন নজরুল গবেষক আব্দুস সাত্তার, উনি মারা গেছেন, উনি সর্বাধিক রেকর্ড সংগ্রহ করেছেন নজরুলের। এক একজন মানুষ
কত ধরনের কাজ করে যান। আমার পাশে একজন ছিলেন, তার নাম ডক্টর তৌশিকুল ইসলাম রাজা। এই যে আমাদের রুহুল ভাই করেছেন মানে রবীন্দ্রনাথকে বন্দেয়ালির মেয়ার উপরে গবেষণা পিএইচডি। তিনি প্রথম পিএইচডি করেন বন্দেয়ালি মিয়ার উপরে। আমাদের জাফর মামা ছিলেন, অধ্যক্ষ নুরুন নবী স্যার ছিলেন 40 বছর আগে। লক্ষ্য করে এই 40 বছর আগের এই কাজ করার সময় মূলত আমার আখতারুজ্জামান আক্তার আমাদের বন্ধু, আমি কালেক্ট করি বলা চলে, বা তিনি আমার সঙ্গে আসেন। তিনি সাংবাদিক এবং মূলত আমি সাংবাদিক, সেটা আলাদা। আমার জীবন চলার জন্য পেশা হিসাবে সাংবাদিকতা ছিলাম, তিনি এখানেই সাংবাদিক হিসাবে বিখ্যাত ছিলেন। এই যখন বন্দেয়ালি স্মরণ পরিষদ করলাম, তখনই আমার মনে হলো যে পাবনা শহরে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার, এবং এই বন্দেয়ালি স্মরণ পরিষদ থেকে আমি সেটি করব। জনে জনে যাব, পুত্র ভিক্ষা মাগবো, যে ধর্ম পুত্র ভিক্ষা দেবে সেই ধর্ম গ্রহণ করবো। মধ্যযুগের এক কবি, নবী থেকে তিনি পুত্রের জন্য কবি মানে নেমে আসতেছে নিচে, যে পুত্রের ভালোবাসা আমি নবীর মতো হব না। কেনান কেনান বলে আমার একটি কবিতা আছে, আপনারা পড়েছেন হয়তো, পুত্র ডুবে যাচ্ছে। তাহলে এই 40 বছর আগে, লক্ষ্য করুন, 40 বছর আগে এই বন্দেয়ালি 80 বছর জন্মগ্রহণ মানে জন্মদিনে, পরের বছরে বন্দেয়ালি মরণোত্তর পাচ্ছেন হলো 21-এ। তার আগে তার খোঁজ ছিল না। গতকাল আমি হাসতে হাসতে আমার সাইফুলকে কিংবা কাউকে যেন, বা আমাদের রব ভাইও হতে পারে আগের দিন, বা জাইন ভাইও হতে পারে, বলছিলাম যে বন্দেয়ালি ওই আগে যেন কে যেন আমার চরিত্রের কথা আমাদের জামান ভাই বলতেছিলেন, বললাম বন্দেয়ালি 7টা বিয়ে করেছিল, সেই জন্য অনেক সময় পাননি। আমি হয়তো এইগুলির বাইরে থেকে সময় পাচ্ছি, কারণ আমারও তো সময় কাটাতে হবে। এটা মানে এই কথাগুলোর মধ্যে মানে আমার এই অবতারণা করার পিছনে আপনাদের কি বোঝার ব্যাপারটাকে আমি একটু সঙ্গে নিয়ে আসতে চাচ্ছি। এই যে আমি ধরুন অনেক কাজ করেছি, আপনারা বলছেন, কেউ এখানে বলছেন, কেউ রবীন্দ্রনাথ, আমি বসে আছি, এটি না। আমি যখন আমাকে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়, যাদের অনেক টিচারের সামনে কথা বলতে আমারও এখনো যথেষ্ট মানে কম্পন হয়। বিশেষ করে কাফি নামে একজন মানে রেজাউল করিম, একজন খুব বিখ্যাত প্রাবন্ধিক ছিলেন, তার নাতি ওখানে চাকরি করে। তো সেখানে ডক্টর বরেন্দ্র মন্ডল আমাকে তারা সম্বর্ধনা এবং কথা শুনেছিলেন বাংলা বিভাগ। তো সেখানে এসে তিনি বরেন্দ্র মন্ডলও বললেন, যখন রোববার বলাতে কিছু এসে যায় না, কিন্তু অমকের বলাতে কিছু এসে যায় না, তার কারণ বাঙালি রবীন্দ্রনাথকেই নেয়নি, সুতরাং সেই বাঙালি কার সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা দিল। কিন্তু তাদের কাছে তো রবীন্দ্রনাথ একটা পবিত্র এবং পুণ্যাত্মা এবং একটি সাংস্কৃতিক দেবতা। তিনি ওই ডক্টর বরেন্দ্র মন্ডল বললেন যে মজিদ মাহমুদ আজকে তোমাদের সামনে কথা বলবে। মজিদ মাহমুদের পরিচয় দেওয়ার ব্যাপারটি তোমরা অন্যভাবে নিবা না, আমি বলবো শুধু রবীন্দ্রনাথের সঙ্গে তার কিছুটা পরিচয় তুলনা করলে বোঝা যায়, কেননা যে তিনি রবীন্দ্রনাথের পথে হাঁটেন, সব ধরনের পথে হাঁটেন। তো এটি বলছে, এটা বড়, এইগুলি কোনো বিষয় নয় যে আমি কি পড়েছি, কি লিখেছি, কেউ পড়েছেন কিনা বা পড়বেন কিনা, এইটি কোনো বিষয় না। যেমন ধানরূপ ভাই বললেন যে পড়া সিলেক্টিভ হতে হবে, এই কথাটি আমি প্রবন্ধেতে এটা খুব আলোড়িত একটা লেখা লিখেছিলাম, পড়াও ভালো না পড়াও ভালো। এই লেখাটা হলো আবার এটা শুনি আমাদের বন্ধু বললেন যে পড়াও ভালো, এটা আমি বললাম যে না, এখন আমি আমার প্রবন্ধের বিরুদ্ধে দাঁড়াই। কেন দাঁড়াই? যে আমার কাজই হলো বিরোধিতা করা, অর্থাৎ নিজের বিরুদ্ধেও নিজের দাঁড়িয়ে পড়া। কখনোই আমি যেমন হলো আমি বলি যে না, পড়ার ক্ষেত্রে সিলেক্টিভ হওয়ার দরকারটা কি। রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ আছে 15 আনা, আপনারা পড়েছেন যারা তারা জানেন। তিনি বলছেন যে 1 আনা তো হলো আমাদের মূলত প্রয়োজনে লাগে। যেমন ছাগলের সিংহেরকে আমরা প্রশংসা করি, আমরা হরিণের সিংহের প্রশংসা করি, যেটি তার প্রাণ যাওয়ারও কারণ হয়, তাই তো? আমরা যে আনন্দ মানে মানে অর্জন করি বা যার মধ্যে যায়, তা তো আমাদের অলস সময় এবং দেখা। কেউ কখনো আমাকে পড়তে দেখে না,
কেউ কখনো আমাকে কাজ করতে দেখে না, কেউ কখনো লিখতে দেখে না, এমনকি আমাদের বন্ধুরাও প্রায় কেউ দেখে না, এবং আত্মীয়জন এটা বলেন, পরিবারও যান। অর্থাৎ আপনি যে সৃষ্টিশীল কাজটা করবেন সেই কাজটা কেউ দেখা যায় না, সেই কাজটা একা একা করতে হয়, সেই কাজটা নিজে নিজেই করতে হয়, সেটা দেখিয়ে করা যায় না। তাহলে এই যে ছোট্ট লাইব্রেরি, অনেকেই বলেছেন দুটি কথা, একটা বলেছেন যে মসজিদ মাহমুদের আল্লাহ পয়সাও দিয়েছে, আবার একজন বলেছেন যে মসজিদ মাহমুদের জন্য এইটি যথেষ্ট না। কিন্তু আমার কাছে তো এটাই যথেষ্ট। আমার কাছে একজন কেউ থাকলে, এটা রূপ ভাইরা জানে আমার যন্ত্রণা, একজন থাকলেই তো আমার চলে। আমার তো দুইজনের কোনোদিন দরকার হয়নি কোনো কালে, এবং আমার তো এতটুকু জায়গা থাকলেই চলে, বড় কোনো জায়গার দরকার হয়নি। অর্থাৎ যে কোনো জায়গায়, মানে আমার এই যাত্রার মধ্যে এই এখানে বুক ক্লাব করার মাধ্যমে 40 বছর চলে আসলো, কোনো না কোনো উপলক্ষে হয়। হয়তো আমাদের আমি চাই অনেক দিন ধরে পাবনাতে আমাদের একটা ভালো প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবের সভাপতি আছে, পাবনাতে বড় বড় শিল্পপতি আছেন, অনেক বড় শিল্পপতি আছেন, অনেক হলো আপনার মানে বনমালী আছেন। আমরা ছোটবেলায় আমার একটা নাটক প্রায় 1 মাস জাফর মামা মঞ্চস্থ করেছিলেন, বনমালীতে হয়েছিল। একটি যে গোবিন্দ লাইব্রেরির কথা বললেন, বিশাল ব্যাপার, বা এটা ছিল পাবনাতে, এটা ছিল, কেউ কোনো একজন জমিদারি করেছিল, তো সেই জমিদারের সামর্থ্য ছিল। সত্যিই যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি একটা 2000, আমি প্রায় বলছি, আমি 2000 একটা স্পেসের 2000 স্কয়ার স্পেস কিনে নিয়ে একটা বইয়ের দোকান বা বইয়ের দোকানই বলি, দোকান বলি, সবটাই তো ব্যবসামর তোমার শোনে চলবে কেশ, তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, অর্থাৎ সবটাই ব্যবসা। মানে ওই যে এখন অনেকেই আমাদের পবিত্র কোরআনের কথাও বলেছেন যে আল্লাহই বলছেন যে আমি কি তোমাদের একটি পবিত্র, তোমাদের একটি উত্তম ব্যবসার কথা বলবো না? উত্তম ব্যবসা এটাই যে এই উত্তম ব্যবসাটা করার আসলে আমার সামর্থ্য নাই। আমি ডক্টর মনসুর মাকে বলি যে এই যাত্রাটা অনেক লম্বা। আমি একজন চরগড় গড়ি থেকে আসা একজন মানুষ, আমার পিতার কোনো অর্থ আমাদের জন্য রেখে যেতে পারেননি। যদিও ওই গ্রামে আমার বড় ভাই আমার জন্মের আগে প্রথম বিয়ে করেছে, সেটি একটি খুবই বড় ধরনের ঘটনা। এই ঘটনার ধারাবাহিকতার মধ্যে 40 বছরের ধারাবাহিকতার মধ্যে এইটা প্রায় 1 বছর ধরে এই বই আনা হচ্ছে, এটা সাজানো হচ্ছে, এটা মানে বসা হচ্ছে। আমাদের ডাক্তার ভাই অনেকবার বলছে এটা আমাদের জন্য খুলে দেন, এটাই করে দেন, এটা এইরকম। তার মানে হলো দেখুন, এতটুকু সংগ্রহ করতে, এই অর্থটুকু সংগ্রহ করতেও কিন্তু আমার 40 বছর লেগেছে। আপনারা হয়তো দেখছেন বিশ্বকুটির দেখলেন বা হাসপাতাল দেখছেন, বড় কোনো কিছু যাচ্ছেন, প্রতিটি কাজটা আমাকে কোনো, আমার নিজের যে ঔজ্জ্বল্য সেটা দেয় না, বরং আমাকে ক্ষয়িত করে। কিরকম? যেমন ধরুন আমি তো লিখি, কিন্তু এই লেখা এগুলি সবই বিরুদ্ধে যায়। আমার লেখা যেমন আমার বিরুদ্ধে যায়। আমার লেখা কেমন করে বিরুদ্ধে যায়? ধরুন আমি একটা মাহফুজা মঙ্গল লিখেছি, বহুদিন ধরে লোকজন এটা পড়লো এবং বললো এটা ভালো বই। তারপর কেউ বল উপাখ্যান বা আপেল কাহিনী বললো যে এটা পড়লে তো এটার কথা বলতামই না, আপেল কাহিনী তো ভালো বই। আবার কেউ হয়তো গদ্য পড়ে ফেললো, বললো যে মজিদ মাহমুদ তো না না না, ও গদ্য ভালো, ও গদ্য ভালো লেখেন। অর্থাৎ আমি আমার বিরুদ্ধে যেটা যায়, ধরুন সরগড়গড়ি থেকে গ্রাম থেকে আমাদের গতকালে আমার গ্রাম থেকে কিছু লোক হলো ফুটবল, এই পরিবর্তনের মধ্যে অনেক লোকজন তৈরি হবে, অনেক গল্প, সেই সব গল্প রাজনৈতিক গল্প করব না, শুধু বলছি যে আসলো এবং তাদের যে ফুটবল ম্যাচ হচ্ছে সেই ম্যাচে আমি একজন মুরব্বী হিসাবে বা এই লোক হিসাবে অন্যদের সঙ্গে গেলাম, কিন্তু তারা জানে না যে আসলে আমাকে ডাকলেই পাওয়া যায় না, কিন্তু সেখানে আমাকে পাওয়া যায়। অর্থাৎ সেখানে আমি যাই বা পাওয়া যায়। গত মাসের শেষের দিকে এখানে 2-1 আছে, 2 জায়গায় পুরস্কার দিল। আমি বললাম ভাই আমি তো যেতে পারবো না, আমাকে তোমরা দেখো পাবনা বা ঈশ্বর দিতে, লক্ষ্য করে। তারা আমার কবিতা পড়ে না, তারা আমার বইয়ের নাম জানে না, তারা আমার মানে তা কিসের বিরুদ্ধে যায়? আমার বিরুদ্ধে। এখন আমার এতদিনের বিরোধিতার পরে আসলে হলো দোকানদারির জন্য ধরেন এটা যুক্ত হয়ে গেল। তাহলে এই দোকানদারি তো হলো খুব মানে এই দোকানদার হওয়ার জন্য আমার কত বছর লাগলো?
40 বছর লাগলো। এবং যার যাত্রীরা কিন্তু আমার সঙ্গে অনেকেই আছেন, এবং যার ছবিটা আমি যে পোস্ট করলাম, এই যে একজন যাত্রী, বিশেষ করে আমাদের আক্তার আর জামান আক্তার, যিনি 40 বছর ধরে এটার সঙ্গেও আছে, বা কোনো না কোনো ভাবে আমি ডাকি, তিনি নিরঙ্কুশ সমর্থন দেন। এখন লক্ষ্য করুন যে আমরা কি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আপনারা একটা প্রোগ্রাম করবেন, তার জন্য চরনিকেতন বড় প্রোগ্রাম করবেন, একটা বই পড়লেন এখানে আসবে না। আমি আবার কবি, তার মানে সারা দেশ থেকে এবং এখান থেকে স্পেস বা ওখানের পরও হয়তো একজন কবি কিছু করছেন, বললেন যে মজিদ ভাই 10,000 টাকা লাগবে বা 5,000 টাকা লাগবে। একটু ভাবুন তো দেখি, এইটি মানে আমার জীবনে তো মানে আমি কিছু পাই না। মানে যদিও এটা আক্তার জামান বলেছেন, পাওয়া বলতে বোঝায় যে ধরেন এটা বলার, এমনকি পুরস্কারও পাইনি। ধরুন কেন বলছি যে বাংলাদেশে কোনো এই যে এখন লাইভ হচ্ছে, তাও বলি সামগ্রিক ভাবে যে ধরনের যত লেখা আমি তৈরি করেছি, সেটা সকল বিবেচনায় যদি বলে, এইটি কোনো পাওয়ার জন্য বলা না, বলার জন্য যে এইটি হলো যে মানে মানুষ কিভাবে মানব সম্পদে পরিণত হবে। আমি তো বলতে চাই যে একজন মজিদ মাহমুদ হক খুবই সাধারণ ব্যাপার, শুধু শিশুদের বলে দিতে হবে, শুধু একজন পাঠককে তাকে মুক্ত করে দিতে হবে, তাহলে সে মুক্ত হলেই সে নিজেই নিজের মতো হয়ে যেতে পারবে। এই যে নিজের মতো হয়ে যাওয়া, মানে ধরুন এখানে অনেক বই আছে আপনারা আগে কেউ পড়েননি, হয়তো এখন পড়বেন, তাহলে সেটা তো আমার জন্য ক্ষতি হবে। কি ক্ষতি হবে? যে আপনারা, আমি যেটা পড়েছি আপনারা সেটা পড়লেন, বা আমি যেখানে বসেছি আপনারা সেখানে বসলেন। অর্থাৎ জ্ঞান সবসময় সবচেয়ে কঠিন বিষয়, আর কোনোটা কঠিন নয়। যেমন বলা হয় যে ব্রাহ্মণরা কেন জ্ঞান দিতেন না বা শিক্ষা দিতে চাইতেন না, কারণ জ্ঞান তো আহরণ করা হলো খুব কঠিন ব্যাপার, এটা তো সহজ ব্যাপার না। তাহলে আপনি কিভাবে সহজভাবে জ্ঞান অর্জন করতে চান? লিপি তৈরি করার কথা, বই লেখার কথা, কাগজ হওয়ার পর্যায়ের কথা, এগুলি তো সহজ কোনো ব্যাপার ছিল না। কেউ যেন একজন বলেছেন যে 1500 বছর আগে লাইব্রেরি, খ্রিস্টপূর্বের লাইব্রেরি উদাহরণ আমরা জানি, আর্শবাণীপাল লাইব্রেরি, যেটা হলো আপনার আলেকজান্দ্রিয়ায় প্রথম তৈরি হয়েছিল, সেই লাইব্রেরি অনেকবার পুরানো হয়েছে। এমনকি আমরা বিদ্যাসাগরের, আমি প্রথম জানলাম যে মুসলমানরাও নাকি লাইব্রেরি পড়েছে, এটা তো খ্রিস্টানরা পড়িয়েছেন। হযরত ওমর নাকি তিনি মানে লিখছেন যে যখন আলেকজান্দ্রিয়া আমর ইবনে আস জয় করলেন, তখন সেখানে একটা বিশাল লাইব্রেরি দেখতে পেলেন। তখন তিনি হযরত ওমর কাছে লিখলেন যে এই লাইব্রেরির জন্য বিধান কি, এই লাইব্রেরি কি করব? তখন হযরত ওমর বললেন যে লাইব্রেরিটি যা আছে তা কোরআনের অনুরূপ অথবা বিরুদ্ধে, তাহলে বিধান হলো এটা। যদিও বলা হয় যে এইটি হলো মানে বার হেবারকাস নামক একজন খ্রিস্টান ঐতিহাসিক, যে আল কিপ্তি নামে পরিচিত, আরবিতে সিরিয়া, তিনি 14দশ শতকে এই তথ্যটি প্রথম পাওয়া যায়। কিন্তু আমি বলি যে সবসময় তো লাইব্রেরি পুরানো হয়। গত ধরো 24-এর আগে যে লাইব্রেরিগুলি ছিল, সেই লাইব্রেরি কি এখানে উপস্থিত আছে? অনেকটা উপস্থিত নাই। আবার তার আগে যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি উপস্থিত নেই। যে মৌলানা ভাসানীর কথা আসলো আজকে তার জন্মদিনে, আমরা তাকে শুভেচ্ছা জানাই এই জন্যই যে তার মৌলানা ভাসানের যে একটা ইতিহাস, সেই ইতিহাসটা কোথায় গেল? তো তিনি তো রাজা হননি, তিনি তো সম্রাট হননি, তিনি তো প্রধানমন্ত্রী হননি। কেন? যে হয়নি তার ইতিহাস কেন থাকবে? ইতিহাস হলো লেখে হলো ক্ষমতাসীনদের পাশে যারা থাকে, এটা কটিয়াররা লেখেন, এটা লেখেন হলো মূলত অফিসিয়াল হিস্ট্রি। তাহলে মৌলানা ভাসানের ইতিহাস তো হতে পারত, কেন হতে পারত না? যে তিনি বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত তার রাজনীতিকে কারো হাতে ধরিয়ে দিয়েছে, এটা একটা পর্যায়ক্রমিক ব্যাপার। কিন্তু আমরা সবসময় চাই আমি হতে, অর্থাৎ আমি, এই যে আমাদের আক্তার জামান ভাই বলেছেন যে আমি শ্রেষ্ঠ না, আমি মনে করি যে এই বাক্যটি ঠিক হয়তো উনি এইভাবে বলতে চাননি। আমি বলতে পারি যে আমি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা কেউই শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা গুরুত্বপূর্ণ হতে পারি, গুরুত্ব সময়ে বসবাস করি। এবং আমি এটা বলি যে আপনারা জানেন লেভ টলস্টয় একটা গল্প আছে, 3 কোশ্চেন, যে আসলে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, গুরুত্বপূর্ণ সময়কে, গুরুত্বপূর্ণ কাজকে। তো এইটি তিনি বলতে চাচ্ছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ এবং সময়। সেই আমি এখন কথা বলছি,
আমি এখন গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলার জন্য, আপনারা শুনছেন এটা হলো ব্যক্তি গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ, তার কারণ আগে এবং পরের কোনো সময়ে আমরা কখনোই যেতে পারবো না। মানে এই যে 40 বছর পরে যদি আমি বেঁচেছিলাম বলে এটা তৈরি হয়েছে, এটি হওয়া কোনো জরুরি ছিল না। তো সুতরাং সব মিলেই বলতে হবে যে কাল আমাদের সঙ্গে যেতে চায়, আমরা সেই কালকে নির্মাণ করতে চাই। এখানে বইয়ের যে প্রয়োজনীয়তার কথাও বলে আমি করি যে আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন। প্রথমত বই বলতে আমরা যেটা দেখি যে আগের লাইব্রেরি, বললাম 3000 বছর আগের লাইব্রেরি ছিল, সেখানে গিলগামেশ পাওয়া গেছে, সেখানে হয়তো বা ধরেন অনেক পুরনো, এমনকি ইলিয়াড, ওডিসি, মহাভারত কোথায় পাওয়া গেছে? সেটা কি বইয়ের মধ্যে পাওয়া গিয়েছে? সেটাই তো সবচেয়ে বড় বই। সেটা এমনকি আমাদের পবিত্র গ্রন্থ, তাকে বইয়ের মধ্যে পাওয়া গিয়েছে, বই আকারে এসেছে। পবিত্র গ্রন্থে যে কিতাব বলা হয়েছে, কিতাব মানে কি বই? এমন হয়তো কিছু না, আমরা জানি না। কিতাব মানে হয়তো কোনো জ্ঞান যা বাইরে ছিল, যা আমরা আনি, অর্থাৎ নানাভাবে এটার সঙ্গে সংযুক্ত হওয়া যায়। বই যা দেখা যাচ্ছে তাহলে কাঠামো, এই কাঠামোর পরিবর্তন হয়ে গিয়েছে। কাঠামোর পরিবর্তন অনেকবার, আমাকে কিছুদিন আগে বাংলা একাডেমি একটা বক্তৃতা ছিল যে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাহিত্যের চ্যালেঞ্জ। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকনোলজি, এইটার সঙ্গে সঙ্গে আমাদের বইয়েরও জগতের পরিবর্তন হয়ে গিয়েছে বটে, কিন্তু বই নামক যে জিনিসটা সেটা কিন্তু সবসময় আমাদের সঙ্গে আছে। আমি যখন টেকনোলজির সঙ্গে যে কোনো ইনফরমেশন নিই, সেটাও তো বই। এবং আগে যে আমি যে ধরুন এই তুমি শুনিতেছেন, আমি কিন্তু প্রায় সবই প্রকাশ করি। তুমি শুনিতে চেয়েও না, এই উপন্যাসটি লিখতে কিন্তু আমার অনেক বেশি সময় লাগতো, কিন্তু এই টেকনোলজির কারণে একটু কম সময় লেগেছে। কারণ আমার যা লিখতে ইচ্ছা করছে তার অথেন্টিক হলো তথ্য পাওয়ার জন্য আমি সহজে সেখানে প্রবেশ করতে পারছি। তেমনি এখন কবিতা হয়ে যাবে, আপনি চাইলেই আপনাকে কবিতা লিখে দেবে। আপনি এখনই বলেন যে মজিদ মাহমুদের মতো বা আমার মতো বা মেমোরিয়াল ক্লাবের মতো, আপনি এখনই চান, দেখবেন যে বহু তথ্য, সে একটা প্রবন্ধ লিখে দিয়েছে যে মজিদ মাহমুদের মেমোরিয়াল ক্লাবে এই আপনি বা আমি এটা জানি না, কিন্তু তারপরও কি এই যে আড্ডাটা হচ্ছে, আড্ডাটাও একটা বই। যে বা হলো আপনার সক্রেটিস কি করতেন? সক্রেটিস তো মূলত একটা আড্ডা দিতে চাইতেন, এক জায়গায় যে বসে থেকে কোনো ওই তরুণদেরকে কিছু জিজ্ঞাসা করতেন, তার জিজ্ঞাসার উত্তর দিতেন, দিতে দিতে তার ওইগুলি আবার লিখে রাখছেন তার ছাত্র প্লেটোর ছাত্র আবার এরিস্টটলের ছাত্র আবার মানে আলেকজান্ডার যদি না হতেন তাহলে কি হতো? পুরো ইউরোপ অন্ধকারে থাকতো। তিনি একটা যাত্রা করলেন, তার মানে এর মধ্যে থেকে এই বইয়ের দ্বারা কোনো নেতৃত্ব তৈরি হওয়া, বসা। সুতরাং দুইটা বিষয় আমি ইতিমধ্যেই বলেছি। একটা হলো যে এটা নামের ব্যাপারে যা হলো, সেটা হলো একটা নাম হতে হয়, তাই নাম হয়েছে মেমোরিয়াল ক্লাব বুকস। ভালো বা মন্দ হওয়ার পরে ধরেন আমি ওই 50 বছর আমার এখানে পাবনার 50 বছর পূর্তি পালন করেছিলেন রশিদ হলে। এখন কে আমার, আমি বলেছিলাম যে কেউ একজন বলেছে যে আমার মাকে যে ওই নাক থাবড়া ছেলেটি কি আপনার? তো এখন নাক থাবড়ার সঙ্গে এটা মিল আছে। এই যে ছবিটা নিয়ে আসছে, ওর একটা ড্রাফট দিয়েছিল, আমি এতে করেছি, এটা দেখি নাই। তো তখন কেউ বলছে যে এটা চাকমাদের সঙ্গে মিল আছে। তখন আমি ভাবলাম, না, আমার ভাতিজা কই, আমাদের নামিরা কই, নামিরার একটা গান শোনে, নামিরা লিখছে যে ভালো হয়েছে, একটু চাকমা আছে। তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই আমার মধ্যে এক ধরনের ওই বা মানে মঙ্গলয়েড, অস্ট্রিক, এদের একটা ছোঁয়া রয়ে গিয়েছে। তার মানে এই যে মানব যাত্রার হিস্ট্রির মধ্যে আমি বললাম যে এই মেমোরিয়াল ক্লাব একটা নাম, শুধুই নাম। এই নামে কি আমাকে বললাম যে ছবি দেখেছে কিনা, আমরা কি কখনো আমাকে দেখতে পারি? আমরা কি কখনো আমাদের নাম ধরে রাখতে পারি? অথচ সেই নাম নিয়ে লোকে কথা বলছে, আমরা আনন্দিত হচ্ছি, অথচ আমি নিজের নাম ধরে তো নিজেকে ডাকতে পারিনি। এই সীমাবদ্ধতা মধ্য দিয়ে যখন একটি নাম প্রকাশিত হয়, মেমোরিয়াল ক্লাব নামটা, মেমোরিয়াল ক্লাব বুকস নামটা অত ভালো নয়। কেন ভালো নয় বলি? খুব কঠিন নাম। একটা সহজ নাম হলে অন্যরা সহজে বলতে পারতো, কঠিন ভাবে বলতে পারতেন। তো যাই হোক, এটা নাম হয়ে গেছে, যেহেতু আমরা আকিকা করে ফেললাম আজকে, যে আকিকা হয়ে গেল, আর পাল্টানো যাবে না।
নাম একটা হলো, আর এখন আসলো যে এইটা হতে কত সময় লাগবে, হতে কত সময়, এগুলো সহজ নয়। এই যে আমাদের শিবু ভাই যে সরগড় থেকে আসছে, সরগড়ের লোক একজনও জানে না, জানার দরকার হয় না। তারা আসে যে এখানে আমি কিছু একটা করছি, মনে হয় টাকা পয়সা পায়, মনে হয় যে এখানে কোনো প্রজেক্ট আছে, এখানে মনে হয় কোনো লাভ আছে। আমার কাছে প্রতিটি মুহূর্তই হলো, প্রতিটি কর্ম হয়ে যাওয়ার পরে এটা হলো অপ্রয়োজনীয়। প্রত্যেকটি জিনিসই হলো আমি ত্যাগের মাধ্যমে শুরু করি, অর্থাৎ ওইটার কোনো মূল্যই নাই, বা ওইটার কোনো কিছু এনেই দেয় না, বা ওইটা আমার কোনো সম্মান অসম্মানের জায়গা না, কিন্তু এটা কর্মের জায়গা। সুতরাং এই যাত্রা 40 বছরে যে বই হলো, বা একটা আপনাদের ছোট করে বসার জায়গা হলো, সেই বসার জায়গায় অনেক ভাবে আপনারা প্রথম বসা শুরু হলো। এই বসার পরে এখন কি হবে সেটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো যে এই যে আমাদের রূপ ভাই বললেন যে আমরা এটা নিয়ে কি করতে চাই, ঠিক ভাই যে আমাদের হাই ভাইরা বা আমাদের ডাইন ভাইরা আসছেন দূর থেকে, বা আমাদের আখতারুজ্জামান আক্তার আছেন, আমাদের রুল ভাই আছেন, প্রত্যেকেই যারা আপনারা যে আপনারা কি করতে চান, ধরুন এটি আপনাদের, বা এটা একটা কমিটি হতে পারে, এটা দিয়ে এটা বেড়ে উঠতে পারে। ধরুন এটা দিয়ে আজকে এটার জন্য যে অর্থ, ধরেন এই যতটুকু অর্থ, ধরুন 10 লাখ টাকা খরচ হয়েছে, এই 10 লাখ টাকা ওরও একটা ইতিহাস আছে, সেগুলি মানে শেষ করা যাবে না। আমি বলছি যেহেতু হলো, সেহেতু আপনারা যদি মনে করেন যে না এখান থেকে বইও নেওয়া যাবে, তাহলে কোনো একটা কর্নারে কিছু বই নেওয়া যেতে পারে। যেমন ধরেন এই যে মানে মাসুদ রানার কথা বলা হলো, মাসুদ রানা আমি কখনোই পড়িনি, কিন্তু মাসুদ রানা আমার ধারণা পৃথিবীর সেরা বইয়ের মধ্যে একটি, বাংলা সাহিত্যের সেরা ক্লাসিক। তো এক লক্ষ্য করেন, আমি এত পড়েছি বলে আমি নিজেই লিখেছি যে যার বয়স আমার সমান নয় সে আমার সমান পড়তে পারে না, কিন্তু আমি মাসুদ রানাই তো পড়িনি। অথচ মাসুদ রানা নিয়ে মনে হয় সেরা লেখাটি আমি লিখেছি। কিভাবে? যখন আব্দুল হাকিমকে নিয়ে ওই বিতর্ক হলো, তখন আমি লিখলাম এবং এই লেখা পত্রিকায় ছাপা হলো। আজও ওই নেই, কপিরাইট নেই, এবং আজও ওই কানাডা থেকে একজন বললেন যে আমি যে লেখা লিখেছি সেটা থেকে তিনি খুব অডিট হয়েছেন বাংলাদেশের কপিরাইট নিয়ে। কপিরাইটের প্রশ্ন হলো, বললেন যে আমি যখন একটা লিখতে পারি না, ধরতে পারি না, মানে আর্থারাইটিস বা হয়েছে এটা, তো বললেন যে আপনি তো 2 একজন সহকারী লেখক রাখতে পারেন, যাদের আপনি বললেন তিনি এটা করবেন। তো তখন বাবা তিনি বলছেন যে ওই আপনার যে হাকিম সাহেবের কথা যে বলেছিলেন, তো তখন এটা আমার ভয় হয়েছে। আমি বললাম যে আমি তো সেটার বিরুদ্ধেই দাঁড়িয়েছি। একজন লোকের চাকরি করেন, একজন লোক এটা লিখে দেন, তিনি কেমন করে দাবি করেন পরে, সেই দিন যদি দাবি করতে না পারেন। ধরুন জ্ঞানের জায়গাটা তো শুধু তাদের কাছেই থাকার কথা যারা পয়সা দিয়েও লিখবে না, তাই তো? আর যিনি পয়সা দিয়ে লিখবেন তিনি তো বলবেন না যে এটা আমি লিখেছি। মানুষের বলার অভ্যাসটা কেমন, অনেক গল্পে আসে। আমি তখন দৈনিক মামলায় কেবলই জয়েন করেছি, ডক্টর রেজওয়ান সিদ্দিকী নাম আমাদের বড় ভাই, আমাকে খুবই পছন্দ করেন। তিনি পিএইচডি করতেছেন বাংলাদেশের সংস্কৃতির উপরে, তার কিছু অংশ বাকি আছে। এই একটা দুটি সাক্ষাৎকার নেবেন বা একটা খাতা আমাকে দিলেন, প্রথম শ্রেণী পাওয়া। উনি বললেন যে একটা সাক্ষাৎকার আমি করে দিলাম, একটা দুটি রেফারেন্স দিলাম, এবং উনি বইয়ের মধ্যে আমার কথা লিখলেন। সমস্ত জায়গায় লোক বলে ওই পিএইচডি তো মজিদ মাহমুদ করে দিয়েছে, মজিদ মাহমুদ তো এটা মানে রেজওয়ানকে লিখতে পারে নাকি, মজিদ মাহমুদ করে দিয়েছে। অর্থাৎ মানুষ হলো আপনাকে কোনো কৃতিত্ব দেবে না, কেউ কাউকে কারোর কৃতিত্ব দেবে না। ধরুন আমি যদি লিখে থাকি তাহলে বলবে যে ওর টাকা আছে, টাকা থাকলে এটা আছে। মাহফুজা মঙ্গল লিখলে যদি বলা যায় তাও বলবে যে মাহফুজা মঙ্গল তো 90 দশকে লেখা, এটা কি কোনো কবিতা হলো? মাহফুজা মঙ্গল এখনো লোকজন কি বলি যে প্রভাবিত হয়। মাহফুজা আবার কিন্তু তিনি বলবেন না আপেল কাহিনী, বল উপাখ্যান। একজন বলে গেলেন হলো কাটা পড়া মানুষের কথা। কাটা পড়া মানুষ তো আমার সে তুলনায় আরো অনেক নিচের দিকের বই। আমি তা বলছি না, আমাকে জানার জন্য বলছি না, আমি বলছি যে এইটি বিবেচনা করার দরকার নাই। এখন এটা হয়ে গেল, আমি আপনারা এখানে লেখকদের জন্মদিন পালন করবেন, বইয়ের যে বই প্রকাশ হবে, বইয়ের প্রকাশে মোড়ক উন্মোচন করবেন, আপনারা এখানে পড়বেন, এসে
আপনারা এখানে পরিকল্পনা, যেমন বিশেষ করে আপনারা এখানে যারা আছেন, এই যে আমাদের রুহুল ভাই আছেন, আমাদের রূপ ভাই আছেন, আক্তার জামান, বা আপনারা যারা আছেন, তারা ইচ্ছা করলে আমাকে বলতে পারেন যে আমরা এটা চালাবো একটা কমিটি করে, ভবিষ্যতে এটাকে এই নিয়ে যায়, এইটাই হয়ে যাবে একটা বড় লাইব্রেরি, যেখানে আসবে, পড়বে, বই নিয়ে যাবে, আবার কিনেও নিয়ে যাবে। ওখানে কিন্তু লেখা আছে, শুরুতে কিন্তু আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে বই কিনতে, বই পড়তে এবং বই নিয়ে কথা বলতে আসুন। অর্থাৎ বই কিনতেও আসবেন, বই পড়তেও আসবেন, বই কথা বলতে, কারণ এই বই আমি পড়বো না। চরগড়গড়ির লোকটা কই গেল? চরগড়গড়ি যে দেখলাম, যাই হোক, তো চরগড়গড়িতে তো আমার ছেলে পড়তে যাচ্ছে না, মেয়ে পড়তে যাচ্ছে না। যদিও একজন একটি কমপ্লিমেন্ট দিয়েছেন, কমপ্লিমেন্ট যে আমার স্ত্রীকে নিয়ে, না, আমার স্ত্রীকে দেখা যায় না। আমার স্ত্রী তো চরগড়গড়িও কোনোদিন যে কোনো রাত্রি যাপন করেনি বা থাকেনি, খুবই রেয়ার এসেছে। অর্থাৎ কাজটা হলো, তিনি একটা সরকারি কলেজের শিক্ষকতা করতেন, ধোলা, আমি ঢাকায় চাকরি করি, আবার এখানে আসি, আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু গবেষণার ব্যাপার, গবেষণা করা যেত। যাই হোক, এটা হলো, এবং হওয়ার যে একটি যাত্রা, এই যাত্রার কথা আমি কেন বললাম যে এই যাত্রাটা খুব ছোট যাত্রা না। যে বন্দে আলীর কথা বললাম, একজন বন্দে আলী গবেষক আছেন, তিনি হয়তো আমার কথা লেখেননি। আবার বন্দে আলী যখন 100 বর্ষ পালিত হলো, লক্ষ্য করুন, এটা খুব ছোট কথা না। মানে আপনি এই কথাটা থেকেই বোঝা যায়, ছবি দিলাম, এটা 86 সালে 6 সালে 100 বর্ষ পূর্ণ হলো। আমার কমিটি, আমার নামের, আমার যে লোক রাখা, বা যারা বা এখানে আমাদের আলিস চাচা মারা গেছেন, আমি সেখানে আমন্ত্রণ পাইনি। মানে বন্দে আলী স্মরণ পরিষদে আমন্ত্রণ পাইনি। এখানে একজন লোক বন্দে আলীর উপরে সম্ভবত কোনো সংকলন করেছে, আমাকে বলেনি। বা আমি যে ঘর ছাড়া একজন মানুষ, না পড়ে ওমর আলী এই করেছে, তারা কিন্তু আমাকে বাদ দিতে চেয়েছে সব। মানে পাবনাও বাদ দিতে চায়, ধরুন ঢাকায়ও বাদ দিতে চায়, কারণ বিশ্বে তো এখনো পৌঁছায়নি কেবল। তো বাদ দিতে চাওয়া লোকটি হলো একা না, তারপরও একা কি এত লোক, আপনারা শুধু হয়তো একজনের কথা বললেন, আসলেন। এইটা হলো আমার শেষ কথা, এইটাই যে এই 40 বছর যে যাত্রা, এই যাত্রার যে আরো সাক্ষী আছে আপনারা সহ, এবং এখান পর্যন্ত যে আসতে হয়েছে, সেই আশাটা একটা বড় ঘটনা ঘটলো, এটা আপনারা সবাই বলেছেন। এবং এই ঘটনাটাকে এসে প্রতিদিন এটা কার্যকরী করেন, যে চরগড়গড়িতে বইয়ের লাইব্রেরি কিন্তু 40 বছর আগেই হয়েছে, বা 30 বছর আগেই হয়েছে। এই 30 বছরে পাবনাতে আমি এটা করলাম, আর রাতে এক ধরনের কাঁদলাম, মানে কান্নাই বলা চলে। কারণ যে এত লোক থাকতে, আমার তো পয়সা নাই, আমি যে একটু দরিদ্র মানুষই বলা চলে, প্রান্তিক মানুষ থেকে যাত্রা, এটা লাইব্রেরি হবে না কেন? কেউ এটা ভাবছে না যে লাইব্রেরি হবে না, বসতে পারবো না। অন্য জায়গায় বাতিঘর হয়েছে, অনেক জায়গায় ছুটে গেছে, অমুক অমুক বইয়ের দোকান হচ্ছে। এইটা হলো তার একটা সূত্র, আশা করি। কারণ যে মানে আল্লাহ, মানে যেখানে আমি যেমন করে যখন যেটা করার কথা ভেবেছি জন্মে থেকে, সেই কাজটি হয়ে গিয়েছে, এবং সেই একই কাজের দিকে এগুচ্ছে। আপনারা সবাই ভালো স্বাস্থ্য নিয়ে, ভালো মন নিয়ে, ভালো পড়া নিয়ে, এবং হলো নিজেকে নানাভাবে পরিবর্তিত করে নিজের কথা ভাবতেন, আর কারোর কথা ভাবার দরকার নেই। আক্তার জামান ভাইয়ের কথা বললাম।